শ্রোতা বন্ধুরা, বাংলা অডিও বুক বাই আদনান ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রিভিউ করব আমার অত্যন্ত প্রিয় একজন লেখকের বই। যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার সমস্ত জীবনে পড়া বইগুলোর মধ্যে সব থেকে প্রিয় একটি বইয়ের নাম বলো, তাহলে আমি বলবো যে আমার সব থেকে প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম প্রিয় একটি বই হচ্ছে হ্যাঞ্চব্যাক অফ নটর ডেম। লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ভিক্টর হুগো। যদি বলা হয় যে ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর সবচেয়ে বিখ্যাত বইগুলোর নাম কি, তাহলে আমি বলবো হ্যাঞ্চব্যাক অফ নটর ডেম, লা মিজারেবল, টয়লার্স অফ দ্য সি এবং দ্য ম্যান হু লাভস। আর যদি বলা হয় যে এই চারটি বইয়ের মধ্যে সব থেকে অনিন্দ্য সুন্দর বই কোনটি, তাহলে আমি বলবো হ্যাঞ্চব্যাক অফ নটর ডেম। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমি এই বইটিকে অনিন্দ্য সুন্দর বলছি। অনিন্দ্য সুন্দর বলার কারণ হচ্ছে এই বইটি মানুষের জীবন আচরণ এত সুনিপুণভাবে চিত্রায়িত করেছে যা আমি খুব কম বইয়ের মধ্যেই দেখতে পেয়েছি। যেমন ধরা যাক, আমরা যদি আমাদের চারিপাশ একটু লক্ষ্য করি, আমরা দেখব যে কিছু মানুষ না চাইতেও জগতে অনেক কিছু পেয়েছে, যেমন দৈহিক সৌন্দর্য, জ্ঞান, অর্থ, বিত্ত, ফ্যামিলি বা পরিবার, ব্যাকগ্রাউন্ড, সব কিছুতে তারা পরিপূর্ণ। আবার কিছু মানুষ জন্ম থেকেই সব কিছু থেকে বঞ্চিত। তাদের রূপ সৌন্দর্য নেই, জ্ঞান নেই, মেধা নেই, টাকা পয়সা নেই, বংশমর্যাদা নেই, কিছুই নেই। এই যে ব্যবধান, মানুষের জন্মের উপর তো তার হাত নেই। কে কোন ফ্যামিলিতে জন্মাবে, কোন পিতামাতার ঘরে জন্মাবে, এই ক্ষেত্রে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এই যে মানুষ একই সময় বা বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনের মধ্যে আপতিত হয়, যার ক্ষেত্রে তার কোনো ধরনের অংশগ্রহণ নেই, সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও বিপরীতধর্মী সিচুয়েশনের মধ্য দিয়ে তাকে যেতে হয়। এই বইটি দিয়ে তিনি বা ভিক্টর হুগো খুব নিপুণভাবে চিত্রায়িত করেছেন। এবং আমরা এই বইটির মধ্যে দেখতে পাই যে কোনো ব্যক্তি সমস্ত জীবন ধর্মকর্ম করে কাটিয়েছেন, কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে সে তার সমস্ত জীবনের ধর্মচর্চাকে বিলীন করে দিয়ে কোনো কিছুর পিছনে ছুটতে পারে। আবার আমরা দেখতে পাই কোনো মানুষ যে অসংযত, অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, কিন্তু সে না চাইতেও জগতের অনেক ভ্যালুয়েবল জিনিস তার সামনে এসে দাঁড়ায় এবং তার পায়ে গড়াগড়ি খায়। এই বইয়ে অনেকগুলো চরিত্র আমরা দেখতে পাই। আমি প্রথমে চরিত্রগুলোর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। যেমন এই বইটিতে আর্চডিকন, তিনি একজন ধর্মযাজক, এবং এই বইটিতে ফিবাস, তিনি হচ্ছেন একজন দুশ্চরিত্র মানুষ, এবং এই বইটিতে কোয়াসিমোদো অতিশয় কুৎসিত কদাকার একজন মানুষ জন্মগতভাবে, কিন্তু যদি বলেন যে ইনার সাইড বিউটি, তাহলে সে কুৎসিত কদাকার নয়, কিন্তু জন্মগতভাবেই সে কুৎসিত কদাকার। এবার আসি আপনার সবচেয়ে প্রিয় চরিত্র হতে পারে অনেকের জন্য বা এই বইটির ক্ষেত্রে, সেটি হচ্ছে মূল চরিত্র বলা যেতে পারে এসমারেলদা বা জিপসি তরুণী, অনিন্দ্য সুন্দরী। আমরা গ্রিক সুন্দরী আফ্রোদিতির নাম যেমন শুনেছি, এই মেয়েটি তার থেকেও কম না, বরং বেশি সুন্দরী। যাই হোক, মূল কথাতে চলে আসা যাক। নরনারীর প্রেমের একটা মানবিক উপস্থাপন খুব কম উপন্যাসেই পাওয়া যায়। নিয়াজ মোর্শেদের অনুবাদে বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। বইটির নাম হচ্ছে হ্যাঞ্চব্যাক অফ নটর ডেম। লিখেছেন ভিক্টর হুগো। উপন্যাসের শুরুতে দেখা যায় ভবঘুরে এক কবি, নাট্যকার ও দার্শনিক পিয়েরে
গ্রেগোয়াকে ব্যর্থতা ও হতাশা নিয়ে এক রাতে প্যারিসের রাস্তায় ঘুরছিল সে। ঘটনাক্রমে সুন্দরী বা অনিন্দ সুন্দরী জিপসি তরুণী এসমারেলদাকে অনুসরণ করতে গিয়ে জিপসিদের আস্তানায় পৌঁছায় সে। বলা বাহুল্যই সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। তো এই ক্ষেত্রে পিয়েরো যে কোনো উদ্দেশ্য নিয়ে বা সুন্দরী নারী দেখে তার পিছু হাঁটছিল, ব্যাপারটি আসলে সেরকম না, অন্য মনস্কতা এই ব্যাপারটি ঘটেছে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এসমারেলদা প্যারিসের পথে পথে তার ছাগল জালিকে নিয়ে নিচে গিয়ে খেলা দেখে দিন কাটাত। গ্রেগোয়াকে জিপসিদের ক্রোধ থেকে বাঁচিয়ে সেদিন আশ্রয় দেয় জিপসি মেয়েটি। এখানে গ্রেগোয়া এসমারেলদার পিছু নিতে নিতে গিয়ে জিপসিদের এরিয়ায় পৌঁছে যাওয়ার পর সে ভয়ঙ্কর বিপদের মধ্যে পতিত হয়। সেই সিচুয়েশন থেকে এসমারেলদা দয়াবশত তাকে উদ্ধার করবার জন্য তাকে এক কৌশলের আশ্রয় নেয়। এখানে সেটি বোঝানো হয়েছে। এজন্য অবশ্য 4 বছরের জন্য মৌখিকভাবে স্বামী বানাতে হয় গ্রেগোয়াকে। তবে এই সম্পর্ক নিতান্তই বাহ্যিক, তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হয়নি। এসমারেলদার অন্ধবিশ্বাস সে নিজেকে কুমারী রাখলে একদিন তার হারানো মা বাবার দেখা পাবে। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছে নটরডেম গির্জার আর্চ ডিকন। জ্ঞানী সংযমী মানুষ তিনি। এই মানুষটি একসময় সমাজের মানুষের আপত্তি উপেক্ষা করে আশ্রয় দিয়েছিল শারীরিক প্রতিবন্ধী কুৎসিত কদাকার কোয়াসিমোদোকে। সে বধির প্রকৃতির এবং বোবা। গির্জার ঘণ্টা বাজানোর কাজ করে থাকেন। কুৎসিত ও দানবীয় চেহারার কারণে সবাই তাকে ঘৃণা করে, কিন্তু তাকে আগলে রাখা বা লালন পালন করা বা পিতার দায়িত্ব পালন করা আর্চডিকন করছিল। ফ্রোলোর মতো এমন মানবিক মানুষ, ফ্রোলো বা আর্চডিকন, এখানে ফ্রোলো বলে আমি সম্বোধন করব হয়তো, ফ্রোলোর মতো এমন মানবিক মানুষই পরবর্তীতে এসমারেলদাকে পাবার তীব্র কামনা ও বাসনায় অন্ধ আর অমানবিক হয়ে ওঠে। হিংসা, ক্রোধ, যৌন লালসা একটা মানুষকে মানুষ থেকে কিভাবে জানোয়ার বানিয়ে দিতে পারে, মানবিক চরিত্রের রূপান্তরের উদাহরণ এই বইটির থেকে অনন্যভাবে অন্য কোথাও আমি পড়েছি বলে আমার মনে পড়ে না। যাই হোক, সরল এসমারেলদা প্রেমে পড়ে তরুণ ক্যাপ্টেন ফিবাসের। কিন্তু দুশ্চরিত্র ফিবাস বাগদত্তা থাকা সত্ত্বেও এসমারেলদার সঙ্গে প্রেমের অভিনয় করে এবং মেয়েটাকে ভোগ করতে চায়। এই ঘটনা বুঝতে পেরে ক্লদ ফ্রোলো বা আর্চডিকন চেষ্টা করে ফিবাসকে মেরে ফেলতে। আহত হলেও বেঁচে যায় ফিবাস, কিন্তু এই খুনের দায়ে উল্টো এসমারেলদাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সাজা থেকে ক্লদ ফ্রোলো তাকে বাঁচাবে যদি এসমারেলদা ফ্রোলোর প্রেমকে স্বীকার করে, কিন্তু প্রেমিক ফিবাসের খুনিকে কিছুতেই মেনে নেওয়া মেয়েটির পক্ষে সম্ভবপর ছিল না। এমতো অবস্থায় উন্মাদ জনতার হাত থেকে এসমারেলদাকে উদ্ধার করে এবং পালক পিতা ক্লদ ফ্লোরোর কুনজর থেকে নটরডেমের গির্জায় তাকে লুকিয়ে রাখে কুৎসিত কদাকার কোয়াসিমোদো। ক্লদ ফ্লোরো তার কামনা পূরণের জন্য এসমারেলদার কথিত স্বামী গ্রেগোয়ার সঙ্গে ষড়যন্ত্র করে। জিপসি ও রাজার সৈন্যদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে ছিনিয়ে আনে এসমারেলদাকে। তারপর তাকে সিস্টার গুদোলে নামে এক পাগলির হাতে সঁপে দেয়। ঘটনাক্রমে এসমারেলদা জানতে পারে ওই পাগলিটি তার হারিয়ে যাওয়া মা। সৈন্যরা এসমারেলদাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যেতে এলে মা রক্ষা করতে চায় এতদিন পর ফিরে পাওয়া মেয়েকে, কিন্তু শেষ রক্ষা হয় না। এসমারেলদা আরও জানতে পারে যে প্রেমিককে খুনের মিথ্যা দায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে। সে বহাল তরবিয়তে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এসমারেলদাকে যেদিন ফাঁসি মঞ্চে তোলা হলো সেদিনই ক্ষুব্ধ কোয়াসিমোদো তার পালক পিতাকে ক্যাথেড্রালের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করল। কুৎসিত কদাকার কোয়াসিমোদোকে যে
লালন পালন করে বড় করেছে আর্চডিকন, তাকে কোয়াসিমোদো ক্যাথেড্রালের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করে। এরপর থেকে কোয়াসিমোদোকে আর দেখা যায়নি। 2 বছর পরে নটরডেমের পাতালে খনন কাজের চলাকালে 2টি কঙ্কাল পাওয়া যায়। এর মধ্যে একজন নারী, আর তাকে জড়িয়ে ধরে আছে শিরদাঁড় বাঁকানো খর্বাকৃতির একটি কঙ্কাল। তাদের আলাদা করতে গেলে ধুলো হয়ে গিয়েছিল কঙ্কাল দুটো। এসমারেলদার দুঃখে সব সময় পাশে থেকেও তার কাছে কখনো প্রেম দাবি করেনি কোয়াসিমোদো, বরং অবহেলাই পেয়েছে। এই হলো উপন্যাসের গল্প। ভিক্টর হুগোর অন্য উপন্যাসের মতো এই উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে দ্বন্দ্বকে লেখক উপস্থাপন করেছেন দারুণ দক্ষতায়। লেখক এই উপন্যাসেও আর্চডিকন ক্লথ ফ্লোরোর মনের ভেতরে ভালো ও মন্দের প্রবল দ্বন্দ্ব দেখিয়েছেন কবি দার্শনিকদের দোলুল্যমানতা, দেখিয়েছেন বাহ্যিকভাবে যাকে দানব মনে হয় সে কোয়াসিমোদোর ভেতরেও অপূর্ব মানবিক সত্তা রয়েছে। সেই সঙ্গে মধ্যযুগের ইউরোপে রাষ্ট্র ও ধর্ম কিভাবে একত্রিত হয়ে ক্ষমতার অপব্যবহার করত তার বর্ণনা উঠে এসেছে এই বইটিতে। সে যুগের কুসংস্কারাচ্ছন্ন সমাজ, গরিবদের প্রতি উচ্চবিত্তদের মনোভাব, শাসকদের শোষণ নিপীড়ন সহ অনেক বাস্তবতায় তুলে ধরা হয়েছে এই উপন্যাসটিতে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে উঠে এসেছে এক মানবিক প্রেমের গল্প। আমি এই পুরো বইটির শুধু জ্যেষ্ঠ অংশগুলো আপনাকে বললাম, আপনাদেরকে বললাম জ্যেষ্ঠ অংশগুলো এই কারণেই যে আমি এই পুরো বইটির যদি ঘটনা আপনাদেরকে বলে দেই তাহলে আপনারা হয়তো এই বইটি পড়বার আর প্রয়োজনীয়তা বোধ করবেন না। কিন্তু এই বইটিতে যখন যে চরিত্রগুলোকে উপস্থাপন করা হয়েছে যেভাবে, আপনারা যখন বইটি পড়বেন আপনারা নিজেদের মানসিক অবস্থান অনুযায়ী এই বইটিকে উপভোগ করতে পারবেন। যেমন এই বইটিতে অত্যন্ত ধার্মিক রূপে দেখানো হয়েছে আর্চডিকনকে বা ওই ধর্মযাজককে। তিনি ছিলেন, কিন্তু মানুষের জীবনে আসে না ওই যে নজরুলের কবিতার মতো যে তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন। তো আর্চডিকন যখন প্রথম এসমারেলদাকে দেখে সে এতই মুগ্ধ হয় যে তার সারা জীবনের যে সংযম আত্মনিয়ন্ত্রণ তা নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। তারপর সে আরও চেষ্টা করে সংযমে থাকতে, ধর্মের মধ্যে থাকতে, কিন্তু মানুষের প্রতি মানুষের এই যে অদম্য ভালোবাসা বোধ সেটি তো আসলে সত্যিকার অর্থে মানুষের হাতে নেই। আপনারা যদি সমাজের চারপাশে দেখবেন যে অনেক বৈপরীত্য আমরা দেখতে পাই, যে মানুষ সম্পূর্ণ অপোজিট হওয়ার সত্ত্বেও একজন আরেকজনের জন্য জান দিতে পারে। কেন পারে? কারণ হচ্ছে এই যে ভালো লাগার অনুভূতিটা এটি সত্যিকার অর্থে মানুষের হাতে নেই। আপনি ইচ্ছা করে কাউকে ভালোবাসতে পারবেন না, আপনি হয়তো ইচ্ছা করে কাউকে ঘৃণা করতে পারবেন, বা ইচ্ছা করে কারো কোনো কর্মকাণ্ড আপনি বলবেন যে না আমার ভালো লাগছে না, বা আমি তার কোনো জিনিস ভালো লাগে না। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হয় কি, এটা এরকম একটি দুর্বার আকর্ষণ যে মন আসলে কোনো বাধাই মানতে চায় না। আবার এখানে দেখেন যে একই সময়ে একই দিনে জন্ম এসমারেলদা এবং কোয়াসিমোদো। এসমারেলদা হচ্ছে অনিন্দ্য সুন্দরী, মানে একবার যে দেখবে তার হৃদয়ে ভালোবাসার অনুভূতি হতে বাধ্য। এবং একই দিনে একই সময়ে জন্মানো কোয়াসিমোদো সে এতটাই কুৎসিত যে একবার দেখবে সে সমস্ত জীবন জুড়ে সে দ্বিতীয়বার দেখতে চাবে না। আবার এখানে দেখেন ফিবাস হচ্ছে যে লম্পট টাইপের বা ওই টাইপের, মানে সে কোনো ব্যাপারে ওরকম সিরিয়াস না, কারণ সে তার জাস্ট জীবনকে উপভোগ করে। সে নৈতিকতার কোনো বালাই নেই, ধর্মের কোনো বালাই নেই। কিন্তু এসমারেলদার মতো একজন সুন্দরী অনিন্দ্য সুন্দরী মেয়ে, সে আর্চডিকনের প্রেমে পড়ল না, কোয়াসিমোদোর পড়ল না, বা অন্য কারো প্রেমেই পড়ল না, সেই দুশ্চরিত্র ফিবাসের প্রেমে পড়ল। তো এই বইটিতে আপনারা দেখতে পারবেন যে আমরা আমাদের সমস্ত জীবনে যে অনেক সময় চেষ্টা করি যে অনেক কিছু থেকে মনকে ফিরিয়ে রাখতে, আমরা পারি না। কেন পারি না? এই বইটি পড়লে বুঝবেন। এবং
সামগ্রিক যে একটা মানব মনের প্রকৃতি সমাজে, সেই জিনিসটি এই বইটিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পরিশেষে আমি আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই অবজারভেশনগুলো হচ্ছে এরকম, যা কোয়াসিমিদো সে এসমারেলদাকে প্রচণ্ড ভালোবাসত, সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু তার যে দৈহিক আকৃতি সে কোনো দিন তা প্রকাশ করতে পারেনি, কারণ সে জানতো যে তার ভালোবাসার কানাকড়ি মূল্য নেই এসমারেলদার কাছে। এসমারেলদা তো দূরের কথা, কোনো নারীর কাছেই তার ভালোবাসার কোনো মূল্য নেই, সে এতটাই কুৎসিত। কিন্তু সে তার, আপনারা যখন বইটি পড়বেন আমি বলে দিতে চাচ্ছি না, তার শুরু থেকে শেষ সে ইচ্ছাকৃত শেষ করে এসমারেলদার প্রতি সে যায়। তো আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যে আমরা অনেক ধরনের নেগলিজেন্সি, মানুষের অবহেলা বা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাই। আপনি হয়তো কাউকে তীব্র ভালোভাবে ভালোবাসেন, কিন্তু আপনার একটি দুটি স্লিপ অফ টাং ওয়ার্ডের কারণে মানুষ রেগে গেলে তার অন্তরের কথা নাও হতে পারে, সে হয়তো রেগে গিয়ে একটি কথা বলে ফেলেছে, অপরজন সেই কথা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে হয়তো সে সাময়িক ইমোশনে সে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমার সম্পর্কে এই ধারণা রাখো বা তুমি এটা চাচ্ছ, কিন্তু ব্যাপারটা সত্যি নাও হতে পারে। এমন হতে পারে যে একজন মানুষ আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু স্লিপ অফ টাং বা রাগের বসে সে একটি কথা বলেছে। আপনি যখন সেই সম্পর্কটিকে সেই কথার উপর বেস করে ছিন্ন করবেন, তখন আপনাকে এই কথাটিও মনে রাখা লাগবে যে সে যেমন একটি দুটি বাজে কথা বলেছে, সে এরকম অসংখ্য ভালো কথাও আপনাকে জীবনে বলেছে, সেগুলোরও মূল্যায়ন করা উচিত। আপনি যদি বাজে কথাটিকে প্রায়োরিটি দেন, তাহলে ভালো কথাকে কেন দেবেন না? আর ভালোবাসা তো শুধু মৌখিক দাবি বা কথার ব্যাপার না, এটি হচ্ছে যে আপনার অ্যাকশন কি, আপনি বলছেন যে আপনি ভালোবাসেন একজনকে, এটা হচ্ছে যে আপনার আচরণে রিফ্লেক্ট হবে। তো পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্ভব হলে এই বইটি জোগাড় করে পড়বেন। আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং জীবন সম্পর্কে আপনারা একটি নতুন দিগন্তের সন্ধান পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।